দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বহুল আলোচিত প্লাজমা থেরাপি এবং কোভিড-19 প্লাজমা থেরাপি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন প্রথমেই পরিচিত হওয়া যাক তার সাথে। ডাক্তার গুলজার হোসেন 1979 সালের নভেম্বর মাসে নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। একটি থেরাপির কথা বা একটি চিকিৎসা পদ্ধতির কথা শুনছি যেটি অনেকগুলো থেরাপির চেয়ে সবচেয়ে বেশি কার্যকরী আমরা বলতে পারি এখন, এবং সেটি নিয়েই আসলে আপনার কাছ থেকে একটু বিস্তারিত আমি জানতে চাই। প্লাজমা থেরাপি, এই প্লাজমা থেরাপির কি ভূমিকা রয়েছে কোভিড-19 এর ক্ষেত্রে এবং এটি কি আসলে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে কোভিড-19 এখন এটা একটি প্যান্ডেমিক, বাংলা করলে আমরা বলতে পারি বিশ্বমারী। মহামারী থেকে এখন এটা বিশ্বমারীতে পরিণত হয়েছে এবং পৃথিবীর প্রায় সবগুলো দেশেই, অল্প কিছু দেশ ছাড়া প্রায় সবগুলো দেশে এটা ছড়িয়েছে। প্লাজমা থেরাপি বলতে প্লাজমা থেরাপি সম্পর্কে আমরা যেটা মনে করে থাকি, আপনি যেটা বলেছেন যে এটা বোধহয় সবচেয়ে বেশি কার্যকরী এবং সাধারণ মানুষ এভাবেই চিন্তা করে, এই জন্যই আপনি এভাবে বলেছেন হয়তো। কিন্তু আসলে এটি আদৌ কার্যকরী কিনা সেটা কিন্তু এখনো আমরা নিশ্চিত না, এবং এটি আসলে এখনো একটি ট্রায়াল একেবারে। এবং কোভিড-19 সম্পর্কে সবগুলোই কিন্তু ট্রায়ালের মধ্যেই আছে, আমরা এখনো কিন্তু কোনো কিছুই এস্টাবলিশড ভাবে পাইনি, সেরকম খুব বড় কোনো স্টাডি নেই, কোনো বড় কোনো সমীক্ষা নেই এটা নিয়ে, এবং কোনো পিয়ার রিভিউড আর্টিকেল এখনো আসেনি। ফলে আমরা এখন পর্যন্ত এটাকে অনুমোদন দেওয়া হয়েছে ট্রায়াল ট্রিটমেন্ট হিসেবে। এখানে একটা জিনিস আমাদেরকে একটু বলতে হবে, সেটা হচ্ছে যে 1900 সালের আগেও কিন্তু প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে মানুষের শরীরে। স্প্যানিশ ফ্লু যখন 19 শতকের প্রথম দিকে স্প্যানিশ ফ্লু যখন এসেছিল তখনও প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। তখন বিজ্ঞান এতটা এগোয়নি বা ট্রান্সমিশন সিস্টেম এতটা এগোয়নি, কিন্তু মানুষের মধ্যে একটি সাধারণ ধারণা হচ্ছে যে মানুষটি আক্রান্ত হয় এবং সে যখন সুস্থ হয় তখন একটা সাধারণ ধারণা হচ্ছে যে সে তার শরীরে এমন কিছু তৈরি করে যেটা দেশে রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। তাহলে আমরা যদি প্লাজমাটা নেই, সেটা হয়তো রক্ত রসেই থাকে, তো আমরা যদি সেখান থেকে প্লাজমাটা নেই তাহলে হয়তো আমরা সেই রোগ প্রতিরোধী যে উপাদানটি আছে সেটি হয়তো আমাদের সরঞ্জাম আছে সেটা হয়তো রোগী পেয়ে যাবে। এটা একটা সাধারণ ভাবনা, এবং এইভাবেই কিন্তু অনেক বছর ধরে প্লাজমা থেরাপি কিন্তু ব্যবহৃত হয়ে আসছে। এমনকি আপনি সেই আয়ুর্বেদ আমলে যখন ভারতীয় আয়ুর্বেদরা যখন চিকিৎসা করতেন সনাতন পদ্ধতিতে, তখনও কিন্তু তারা ওই যখন গুটি বসন্ত হতো, গুটি বসন্ত রোগীর পাজ নিয়ে তারা কিন্তু ইনকুলেশন করতো সুস্থ মানুষের শরীরে, লাইক যে এটা আরেক ধরনের ভ্যাকসিনেশনের একটা ইয়ে। তো এটা একটা সরল ভাবনা, কিন্তু সেটা কিন্তু কোনো ক্ষেত্র বিশেষে কাজ করতেও পারে বা করে, কিন্তু এটাকে খুব ধন্বন্তরী ভাবাটা কিন্তু ভুল। আপনি সার্সের ক্ষেত্রে আমাদের প্রথম যে সার্সের যে আউটব্রেকটা হয়েছিল 2002-03 সালের দিকে, তখন হংকংয়ে প্রথম প্লাজমা থেরাপি দেওয়া হয় সার্সে। এরপরে কিন্তু ইবোলা ভাইরাসেও কিন্তু প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের যে স্টাডি আমরা পেয়েছি সেখানে কোনো স্টাডিতে বলা হয়েছে যে এটা মৃত্যুর হার কমাচ্ছে, ডেথ রেট কমাচ্ছে। কোনো স্টাডিতে বলছে যে এটা তেমন কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন আসেনি। কেউ বলছেন যে এটি আর্লি প্রাথমিক অবস্থায়, মানে মডারেট সিমটমে, একেবারে যেটা মাইল্ড সিমটম সেটা নয়, মডারেট সিমটমে দিলে পরে সেটা কাজ হতে পারে, সেক্ষেত্রে সিভিয়ার সিমটমে যাওয়ার একটা ইয়েটা কমে যায়। আর কেউ বলছেন যে না, এটা সিভিয়ার সিমটমও দেওয়া যেতে পারে, আবার সিভিয়ার সিমটমে দেওয়ার পরে কমপ্লিকেশন হতে পারে, এরকম কথাও কিন্তু এসছে। এখন আমরা যেভাবে আসলে প্লাজমা থেরাপিটা দিচ্ছি সেটা বুঝতে হলে আগে আমাদের একটু জানতে হবে যে WHO বা FDA এর অবস্থানটা কি। WHO বা FDA কিছু সেন্টারে, তারা কিছু দেশে তারা অনুমোদন দিয়েছে ফর ট্রায়াল থেরাপি। ট্রায়াল থেরাপির অর্থটা হচ্ছে যে আমরা পরীক্ষামূলকভাবে এই থেরাপিটা দিব এবং রোগীদের কতটুকু উপকার হচ্ছে বা কতটুকু জটিলতা হচ্ছে সেটা লিপিবদ্ধ হবে, এবং পরবর্তীতে সেটাকে আমরা মিলিয়ে আমরা একটি সিদ্ধান্তে আসবো বা এটা একটা স্টাডি হিসেবে আসবে। এটার জন্য হচ্ছে যে পেশেন্টগুলোকে আমরা দিব সেই পেশেন্টদের একটা ক্রাইটেরিয়া তৈরি করা থাকবে
সেন্টারগুলো নির্দিষ্ট থাকবে, এটা হলো প্রথম কথা। সেই যে পেশেন্টগুলোকে আমরা দেবো তাদের একটা ক্রাইটেরিয়া সেট করা থাকবে, তারা লিপিবদ্ধ হবে এবং পরবর্তীতে তাদের আউটকাম কি হচ্ছে সেটা লিপিবদ্ধ হবে। আমাদের দেশে কি হচ্ছে, ঢাকা মেডিকেল ছাড়াও আরও অনেকগুলো প্রতিষ্ঠানে, এমনকি প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু এখন প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে, যেহেতু এটি সহজ তুলনামূলক দেয়া, একটা এফএলএসিস মেশিন থাকলেই চলে, প্লাজমা আলাদা করে দিয়ে দেওয়া যায় এবং যিনি সুস্থ হচ্ছেন তার কাছ থেকে, এখন তো ইন্টারনেটের মাধ্যমে আমরা সবাই জানছি, কনভালেসেন্ট প্লাজমা বলে এটাকে, আপনি জানেন। কনভালেসেন্ট শব্দটার অর্থ হচ্ছে যে যিনি সুস্থ হয়ে গেছেন তার প্লাজমা, অর্থাৎ যে ব্যক্তিটি সুস্থ হয়ে যাওয়ার পরে আমরা একটা গাইডলাইন আছে এটার, যে যখন সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে যাওয়ার পরে যখন আমরা দেখব যে তিনি নেগেটিভ হয়েছেন, পরপর 2 স্যাম্পল নেগেটিভ হওয়ার পরে আরও 14 দিন তিনি যদি অ্যাসিমটোমেটিক থাকেন, মানে সিমটম ছাড়া থাকেন, তারপরে সেটা দিতে পারবেন। কনভালেসেন্ট মানে হচ্ছে সুস্থ হয়ে যাওয়া, স্বাস্থ্যের পথে। তো কনভালেসেন্ট প্লাজমা মানে হচ্ছে সুস্থ হয়ে যাওয়া প্লাজমা। তো এখন এটা তো মানুষ এখন জেনে গেছে, ইন্টারনেটের মাধ্যমে আমরা ডাক্তারও জেনে গেছে। তো এইভাবে ক্রাইটেরিয়া অনুযায়ী দেখা যাচ্ছে কি বিভিন্ন যারা মানে থেকে কোভিড থেকে যারা সুস্থ হয়েছেন তাদেরকে নিয়ে এসে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে। এখন প্রপার রেকর্ডিংটা কিন্তু হচ্ছে না, কারণ যেহেতু এটা স্টাডি হসপিটাল যেটা ছিল সেটার বাইরেও এখন অনেকগুলো হসপিটালে দেওয়া হচ্ছে, সুতরাং আমাদের সবগুলো ডকুমেন্টেশন থাকছে না। ফলে আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে প্লাজমা থেরাপির, যেটা একটা ট্রায়াল এবং আমরা দেখব যে এটা কতটুকু কাজ করছে, সেই উদ্দেশ্য কিন্তু সফল হচ্ছে না ক্ষেত্রে। এবং আমি মানে একটা ইনজুডিশিয়াস একটা প্র্যাকটিসের বা ট্রায়ালের একটা দেখা যাচ্ছে, প্রবণতা দেখা যাচ্ছে। এবং এখানে পেশেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বলা হয় যে প্লাজমাতে কিন্তু অনেক ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে। এখন যেই পেশেন্ট, আমরা কিন্তু রক্তক্ষরণ বন্ধ করার জন্য কিন্তু আমরা প্লাজমা দিয়ে থাকি হেমোফিলিয়ার পেশেন্টদেরকে, যেরকম আমরা দিই। তো যেই পেশেন্টটার কোয়াগুলেশন প্রসেস ইজ গোয়িং অন, অর্থাৎ যে পেশেন্টের রক্তের ভিতরে জমাট বাঁধার প্রবণতা বেড়ে গেছে, তাকে আমি যদি আবার প্লাজমা দিই তাহলে কিন্তু আগুনে ঘৃতাহুতি দেওয়া হলো। তো এটা কিন্তু ভাবার বিষয় আছে এবং দ্যাটস ওয়াই পেশেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর প্লাজমা থেরাপি। আমাদের দেশে যে ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে যে প্লাজমা দিলে পরেই আমার রোগীটা বেঁচে যাবে, বা প্লাজমা দিতে পারলাম না বলে আমার বাবা বাঁচলেন না। আপনারা সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা চোখ রাখেন দেখবেন যে এই ধরনের, যে আমার বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন, প্লাজমা প্রয়োজন, রক্ত চাই, যেভাবে আমরা রক্ত চাই। বা অনেক সময় দেখা যায় যে এরকম প্লাজমা দিতে পারছেন না, সেই আক্ষেপে তিনি বলছে আমি শেষ পর্যন্ত দিতে পারলাম না। তো এটা আসলে ওইরকম ভাবে চিন্তা না করাই উচিত। এবং সত্যিকার অর্থে এখন পর্যন্ত আমরা কোভিড-19-এর কোনো স্পেসিফিক থেরাপি এখন পর্যন্ত আমরা বের করতে পারিনি, আবিষ্কার করতে পারিনি। এখন পর্যন্ত এটা ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট এবং বেসিক্যালি অক্সিজেন এবং আরও কিছু কিছু ওষুধ আছে যেটা আপনি জানেন, অ্যান্টিকোয়াগুলেন্ট কিছু ড্রাগস আছে। এই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগসগুলো নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে এইগুলো আসলে কখন দেওয়া হয়? সেটিও তো দেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে খুব ভালো কাজ করছে, কিন্তু কাদের ক্ষেত্রে সেটি একটু জানবো। মাইল্ড সিমটমের যে পেশেন্টগুলি, অর্থাৎ সাধারণ সিমটম নিয়ে, সাধারণ লক্ষণ নিয়ে যারা আছেন, সামান্য সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, যারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আসলে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিটা হচ্ছে যে রক্ত যাতে জমাট বাঁধতে না পারে তার জন্য আগাম সতর্কতামূলক চিকিৎসা, যেটাকে আমরা প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট বলি। তো সেটারও আবার কিছু ক্রাইটেরিয়া সেট করতে হয় যে কোন পেশেন্টদেরকে আমরা দেবো। তো যেটা বললাম যে যারা ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন, সাধারণ সিমটম যাদের আছে তাদের ক্ষেত্রে এটার প্রয়োজন নেই। মডারেট টু সিভিয়ার সিমটমের ক্ষেত্রে আমরা সাধারণত দিয়ে থাকি এটা। মডারেটের মধ্যেও ধরেন যাদের কিছু কোমরবিডিটি আছে বা যাদের এমন কিছু রোগ আছে যে রোগগুলোতে রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যেতে পারে, সেরকম কিছু রোগ আছে, সেরকম থাকলে পরে আমরা মডারেট সিমটমে আমরা দিতে পারি। মূলত এটা হসপিটালাইজ পেশেন্টদেরকেই দেওয়াটা সেফ, বিকজ আমরা যে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দেবো সেটা হচ্ছে এক ধরনের হেপারিন, মানে এটা হচ্ছে রক্তকে তরল করার। অনেক সময় দেখা যায় যে অনেকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ বাসায় রেখে দিচ্ছেন স্টোর করে। এটি কিন্তু একটু আমরা জানবো একটা বিরতির থেকে ফিরে এসে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আসলেই তার প্রয়োজন আছে কিনা সাধারণ রোগীদের জন্য সেটি একটু, যেটি নিয়ে আসলে বলছিলাম যে কাদের ক্ষেত্রে অ্যাসপিরিন বা অ্যাসপিরিনের কি আসলে প্রয়োজন আছে কিনা। আচ্ছা, অ্যাসপিরিন মূলত আসলে একটি অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, বেসিক্যালি এর কাজ হচ্ছে প্লেটলেটের সাথে। তো এই কোভিড-19-এ যে রক্ত জমাট বাঁধে সেটাকে প্রিভেন্ট করার ক্ষেত্রে আসলে অ্যাসপিরিনের কোনো রোল নেই। শুধু অ্যাসপিরিন না,
আরও যেসব নিউয়ার ওরাল অ্যান্টিকগুলেন্ট এজেন্ট আছে, রিভারক্সাবেন বা এই জাতীয়, অনেকেই এগুলো খাওয়ার আমরা খবর পেয়েছি যে খাচ্ছে রোগীরা, বা বিশেষ করে ডাক্তারদের মধ্যেই অনেকে, যেহেতু তারা জানে এটা। কিন্তু আসলে ওরাল অ্যান্টিকগুলেন্ট বা ওরাল যে নিউয়ার ওরাল এজেন্টগুলি আছে সেগুলো কোনো কাজে আসছে না বা এরকম কোনো স্টাডি নেই, বরং এগুলোতে জটিলতা বাড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের লো মলিকুলার হেপারিন এটা সবচেয়ে বেশি সেফ এবং এটাই বেশি কাজের। অ্যানোক্সাপ্রিন যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এবং আমরা কার্ডিয়াক পেশেন্টদেরকে দিয়ে থাকি, এই মেডিসিন, এই ড্রাগটাই এখন পর্যন্ত আমরা মনে করছি যে ইফেক্টিভ এবং সেফ, কম্পারেটিভ সেফ, এবং নো ওরাল অ্যান্টিকগুলেন্ট ড্রাগস। আচ্ছা। আর যারা অ্যাসপিরিন আগে থেকে খেতেন বা যাদেরকে অ্যাসপিরিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করা হয়েছে, সেই পেশেন্টরা অ্যাসপিরিন খেতে পারেন। আচ্ছা, এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি যেটি আসলে বারবারই বলছি যে এখন ডেঙ্গুর সময়ও কিন্তু, এবং এই কোভিড-19 এবং ডেঙ্গুর সময়টাতে জ্বর হয়ে যখন আসছে এবং তখন যদি কেউ অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান, সেক্ষেত্রে আসলে যদি ডেঙ্গু হয়ে থাকে তার তো কিছু জটিলতা হবে। তাহলে সেক্ষেত্রে আসলে সাবধানতা কিভাবে অবলম্বন করা উচিত বলে মনে করেন আপনি? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি যেটা বলবো রোগীদের ক্ষেত্রে এবং আমাদের সহকর্মী চিকিৎসকদের উদ্দেশ্যেও আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রোগীটি আপনার কাছে জ্বর নিয়ে আসবে, তাকে একটা ব্লাডের একটা কমপ্লিট ব্লাড পিকচার বা ব্লাড কাউন্ট, যেটা আমরা সিবিসি বলি, সেই পরীক্ষাটা করে ফেলাটা উচিত। কোভিড-19 পরীক্ষাটা তো আমরা করছি, কোভিড পরীক্ষা পিসিআর টেস্ট এটা তো আমরা করি, কিন্তু সাথে তার একটা সিবিসি, সিআরপি, ডিএমআর, এই পরীক্ষাগুলো করে ফেলা উচিত। সেই টেস্টের রেজাল্ট আসার আগে যাতে আমরা এই পরীক্ষাগুলো করে ফেলা উচিত। তাহলে হবে কি, বলা হচ্ছে এখন যে আর্লি, মানে কোন পেশেন্টটা বেশি খারাপ হবে সেটা আমরা যদি আগেভাগে বুঝতে চাই, তাহলে আর্লি ডিটেকশনের জন্য এই পরীক্ষাগুলো খুব কাজের। সিআরপি, ব্লাডের লিম্ফোপেনিয়া হচ্ছে কিনা, লিউকোপেনিয়া হচ্ছে কিনা, যে ব্লাডের যে মার্কারগুলি সেগুলো, স্পেশালি সিআরপির কথা বলা আছে, এবং ডিডিএমআর, এগুলো কিন্তু হচ্ছে যে রোগী জটিল হবে কিনা সেটা বোঝার একটা। এখন সিবিসি করলে আমরা যে জিনিসটা বুঝতে পারবো, এর পাশাপাশি কিন্তু আমরা যদি দেখি যে থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, দ্যাট ইজ প্লেটলেট কমে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের কাছে একটা ক্লু থাকে যে এটার সাথে কনকমিটেন্ট, যেহেতু বাংলাদেশে একটা একটা এন্ডেমিক জোন, বাংলাদেশে আপনার ডেঙ্গির একটা এন্ডেমিক জোন, সুতরাং আমরা কিন্তু একটা প্রেডিকশন কিন্তু চলে আসবে সেখান থেকে, প্রয়োজনে আমরা সেটা করতে পারি। এবং এই সময় কিন্তু আমরা বেশ কিছু রোগী আমরা এরকম পেয়েছি যার কোভিড এবং ডেঙ্গি দুটোই একসাথে হয়েছে। আচ্ছা, তাহলে এই দায়িত্বটা অবশ্যই চিকিৎসকের উপর বর্তায় যে কোন ওষুধটা আসলে তার জন্য বা কোন টেস্টটা আগে করে নিতে। এটা তো রোগীর কাজ নয় আসলে। আমরা এই ফাঁকে একটু পুষ্টিবিদের কাছ থেকে জেনে নিতে চাই কিছু পুষ্টি তথ্য আমাদের দর্শকদের জন্য। দর্শক দেখে নিন কিছু পুষ্টি তথ্য আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের দেশ সহ সারা বিশ্বে হৃদরোগীদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। হৃদরোগ একটি প্রতিরোধযোগ্য রোগ, তবে সব ধরনের হৃদরোগই কিন্তু প্রতিরোধ করা যায় না। তবে কিছু হৃদরোগ রয়েছে সেটা প্রতিরোধ করা যায়, তবে বংশগত হৃদরোগ আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি না। হৃদরোগ প্রতিরোধে খাবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। সুষম খাবার আমরা খাই, হয়তো দেখা যায় আমরা যদি সুষম খাবার খাই যেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ উপাদানের কিন্তু একটা মিশ্রণ থাকে এবং একটা আনুপাতিক হারে আমরা যদি খাবারগুলি গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেড়ে যাবে, তেমনি কি হবে, তেমনি আমরা হৃদরোগ থেকেও কিন্তু রক্ষা পাবো। তবে হৃদরোগ প্রতিরোধে খাবার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে করোনারি আর্টারি ডিজিজ যদি আমরা বলি, যেটা নিয়ে আমরা আসলে আমাদের দেশ সহ বিশ্বের সকলেই চিন্তিত। এই হৃদরোগটা কিন্তু খাবারের কারণেও হতে পারে, যেটা হচ্ছে যে হৃদরোগীরা হয়তো খাবার খেয়ে যাচ্ছেন, হয়তো জানেন না যে কোন খাবারটি তার জন্য সঠিক নয় অথবা কোন খাবারটি সে খাবেন। এই জিনিসগুলি সম্পর্কে যদি তার সম্যক ধারণা থাকে, তাহলে কিন্তু সে অনেকটা সুস্থ লাইফ লিড করতে পারবে। তবে হৃদরোগীদের বেলায় আমরা বলবো যে হৃদরোগীরা যখন খাবার গ্রহণ করবেন, অবশ্যই কোন খাবারটি তার জন্য ভালো সেটা অবশ্যই জেনে বুঝে খাবেন, এবং সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবারগুলি হৃদরোগীরা কিন্তু পরিহার করবেন। আর হৃদরোগ প্রতিরোধ করতে চাইলে ব্যালেন্স ডায়েট অবশ্যই খেতে হবে, এবং যেটা দেখা যায় যে আমাদের দেশে বিশেষ করে
আমরা যে কার্বোহাইড্রেট যুক্ত খাবারটা খাই তার পরিমাণটা কিন্তু বেশি। যেমন ডায়েটারি গাইডলাইন অনুযায়ী আমরা যদি 55 থেকে 70% পর্যন্ত কার্বোহাইড্রেট নেই, অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু খুব বেশি পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করছি। আমাদের দেশের জন্য যেমন দেখা যায় যে আমরা ভাতটা কিন্তু খুব বেশি পরিমাণে খাচ্ছি, এবং এই ভাত খাওয়ার ফলে কি হচ্ছে, আমার চাহিদা অনুযায়ী আমি অনেক বেশি খেয়ে ফেললাম, সেটা কিন্তু আমার শরীরে গিয়ে জমা হলো এবং দেখা গেল যে আমার ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং একসময় কিন্তু এটা হৃদরোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবারগুলি সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। আমরা যদি ফ্যাটযুক্ত খাবার বেশি পরিমাণে খাই, বিশেষ করে সম্পৃক্ত ফ্যাটযুক্ত খাবার, দুধ, মাখন, ঘি, অবশ্যই আমরা এই খাবারগুলি খাবো। আমরা একজন সুস্থ মানুষ খেতেই পারি, তবে তা পরিমিত পরিমাণে খেতে হবে। এই খাবারগুলি যদি আমরা খুব বেশি পরিমাণে খাই, সেটা কিন্তু আমাদের আর্টারিতে জমে গিয়ে সেটা কিন্তু একটা ব্লক তৈরি হবে, এবং দেখা যাবে যে সেখানে রক্ত চলাচল কিন্তু বাধাপ্রাপ্ত হবে। তখন দেখা যায় যে করোনারি আর্টারি ডিজিজ হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাচ্ছে। কাজেই এই বিষয়গুলি কিন্তু খেয়াল করতে হবে, এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু পরিমিত পরিমাণে খেতে হবে। আপনি অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ভাত, রুটি অবশ্যই আপনি খাবেন, কিন্তু তার পরিমাণটা কিন্তু আপনাকে নির্ধারণ করে নিতে হবে। সেইভাবে আমরা বলি যে লবণও কিন্তু হৃদরোগের জন্য দায়ী, যেটা হচ্ছে যে লবণ কিন্তু উচ্চ রক্তচাপ ঘটাচ্ছে, এবং উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোলে না থাকে, নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু এটা হৃদরোগের কারণ হয়ে দাঁড়াবে। ডায়েটারি গাইডলাইন অনুযায়ী প্রতিদিন আমাদের 5 গ্রামের কম, অর্থাৎ 1 চা চামচের কম পরিমাণ আয়োডিনযুক্ত লবণ গ্রহণ করা উচিত। লবণ যদি বেশি মাত্রায় গ্রহণ করা হয়, সেটা কিন্তু শরীরে পানি ধরে রাখছে, আমাদের উচ্চ রক্তচাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর আমরা কিন্তু সোডিয়ামযুক্ত খাবার আমরা কিন্তু বিভিন্ন খাবার থেকে পেতে পারি। কাজে শরীরের জন্য প্রয়োজন না হলে বাড়তি লবণ গ্রহণ করার কোনো প্রয়োজন হয় না। আর চানাচুর, মুড়ি, বিস্কিট এসব খাবার যখন আমরা খাই, দেখা যায় যে লবণ এখানে কিন্তু চানাচুর, মুড়িতে অ্যাড করা থাকে। কাজেই যতটা সম্ভব আপনারা এইসব খাবার খেতে চাইলে বাড়তি লবণ যোগ না করাই ভালো। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে যাদের ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়, অথবা দেখা যায় যে সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি হচ্ছে, তখন কিন্তু সোডিয়ামের পরিমাণ কমে গেলে তখন কিন্তু আমরা আবার তাদের বাড়তি লবণ খাওয়ার জন্য বলে থাকি। আবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যারা বয়স হয়ে যায়, বিশেষ করে বয়স্করা ইন দ্য ওল্ড এজ, তাদের কিন্তু পটাশিয়ামের ঘাটতি হচ্ছে অথবা কখনো সোডিয়ামের ঘাটতি হচ্ছে, তখন কিন্তু আবার লবণ আমরা খেতে বলি। তবে যারা রোদে কাজ করেন, বিশেষ করে যারা শ্রমিক রয়েছেন, হয়তো কড়া রোদে কাজ করছেন অথবা কারো ডায়রিয়া হলো, তখন কিন্তু আমরা আবার লবণ খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। কাজেই পারতপক্ষে শরীরের জন্য প্রয়োজন না হলে বাড়তি লবণ এড়িয়ে চলতে হবে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড 10%-এর কম পরিমাণে গ্রহণ করতে হয়। অবশ্যই আপনারা ঘি, ডালডা, মাখন, গরুর মাংস অবশ্যই আপনারা খাবেন, কিন্তু সেটা কিন্তু পরিমিত পরিমাণে খেতে হবে। আর তেলের কথা না বললেই নয়, আমাদের বিভিন্ন রকমের তেল বাজারে পাওয়া যায়, তবে কর্ন অয়েল, ব্র্যান অয়েল যেটা আমরা বলি, এই তেলটা কিন্তু মানে হার্টের জন্য ভালো। কাজেই তেল যখন গ্রহণ করবেন, সেটাও কিন্তু একটা পরিমিত পরিমাণে নিতে হবে। হয়তো ক্যালোরির চাহিদা অনুযায়ী কারো 30 মিলিলিটার তেল লাগছে, অথবা কারো দেখা যাচ্ছে 40 মিলিলিটার তেল লাগছে, 4 চামচের হয়তো 8 চা চামচ কারো লাগলো, কারো হয়তো দেখা যাচ্ছে যে 6 চা চামচ লাগছে। কাজে এই দিকটি অবশ্যই খেয়াল করতে হবে, কারণ তেল কিন্তু দেখা যায় 1 চা চামচ তেলে 5 গ্রাম ফ্যাট রয়েছে এবং 45 কিলো ক্যালোরি রয়েছে। আপনি যদি তেল অধিক পরিমাণে গ্রহণ করেন, সেটা কিন্তু দেখা যায় যে আপনার হৃদরোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কাজে এই বিষয়গুলি খেয়াল করে আপনাদের অবশ্যই তেলের পরিমাণটা কিন্তু কমাতে হবে এবং পরিমিত পরিমাণে তেল গ্রহণ করতে হবে। আর হিডেন ফ্যাট থাকে, যেটা আমরা ট্রান্স ফ্যাট বলি, এই ট্রান্স ফ্যাটগুলি কিন্তু বেকারিজাত খাবার যেটা আছে, বেকারি বিস্কিটে থাকে, কেকে থাকে। কাজেই কোনো বাইরের খাবার খেতে হলে অবশ্যই আপনি লেভেলটা, ফুড লেভেল যে রয়েছে, সেই জিনিসটা কিন্তু আপনাকে পড়ে নিতে হবে এবং চেষ্টা করবেন ট্রান্স ফ্যাটযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করার জন্য। কাজে বেকারির বিস্কিট, বাইরের খাবার, প্রসেসড ফুড, এই খাবারগুলির চেয়ে ঘরে তৈরি খাবারই কিন্তু শ্রেয়। আর চিনির কথা না বললেই নয়, সাদা চিনি পরিহার করতে বলা হয়, এবং আপনারা ইচ্ছে করলে গুড় খেতে পারেন অথবা লাল চিনিও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। কারণ চিনি সরাসরি আপনাকে শক্তি দিচ্ছে, এবং এই চিনিটা কিন্তু দেখা যায় যে ক্যালোরি পরিমাণটা আপনাকে বাড়িয়ে দিচ্ছে। কাজেই যারা বয়স্ক রয়েছেন অথবা বড়রা যারা রয়েছেন, চেষ্টা করবেন চিনি ছাড়াই চা, কফি এসব খাওয়ার জন্য, এবং মিষ্টি জাতীয় খাবার অবশ্যই খাবেন, তবে তা পরিমিত পরিমাণে।
কাজে হৃদরোগ প্রতিরোধ করতে চাইলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন আমরা স্ট্রেস পরিহার করব, কারণ স্ট্রেসও কিন্তু হৃদরোগের জন্য দায়ী। আর সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন অবশ্যই তেলযুক্ত মাছ আমরা খাবো, এবং প্রতিদিন 1 মুঠ করে বাদাম কিন্তু আপনাকে হৃদরোগ থেকে রক্ষা করবে। আর ঋতু অনুযায়ী শাকসবজি ফলমূল আমরা গ্রহণ করব। প্রতিদিন অন্ততপক্ষে হাঁটার চেষ্টা করব 30 মিনিট করে, যদি নাও পারি আমরা চেষ্টা করব অন্ততপক্ষে সপ্তাহে 5 দিন হাঁটার জন্য, অর্থাৎ সপ্তাহে আমরা 150 মিনিট কিন্তু আমরা হাঁটলে হৃদরোগ ডায়াবেটিস থেকে মুক্ত থাকব। এবং স্ট্রেস কমানোর চেষ্টা করব, দুশ্চিন্তা অবশ্যই থাকবে কিন্তু তা থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব, এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করব, তাহলেই কিন্তু আমরা হৃদরোগ থেকে মুক্ত থাকব। সার্বিকভাবে কি পরামর্শ থাকবে রোগীদের জন্য বা দর্শকদের জন্য? এখন তো আসলে দর্শক মাত্রই সবাই পটেনশিয়াল পেশেন্ট আর কি, আমরা সেটাই বলতে পারি। আমরা সবাই আসলে এখন সম্ভাব্য রোগী, কারণ এটি একটি বিশ্বমারি এখন। তো এখন আসলে ভয়ের চেয়ে বেশি হচ্ছে সতর্কতা এবং সেটাই মনোবল, বলতে চাচ্ছি যে এখন আমাদেরকে গ্রহণ করে কিভাবে এটিকে আতঙ্কিত, যেমন দেখেন আমরা অলরেডি 2 মাস লকডাউনের পরে এখন কিন্তু আমরা স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করি, এছাড়া আমাদের উপায় নেই। এবং এটাকে নিয়ে আমাদেরকে হয়তো চলতে হবে। WHO এবং আরও অন্যান্য সংস্থা বলছে, বা বিশ্বের অনেক এপিডেমিওলজিস্ট বলছেন যে এটা হয়তো ডিসেম্বর পর্যন্ত, বা কেউ কেউ বলছেন যে ফার্দার এটার ভ্যাকসিনেশন আসার আগ পর্যন্ত এটা কিন্তু চলতে থাকবে। সুতরাং নিঃসন্দেহে এটি একটি মানে ভয়ঙ্কর একটি ভাইরাস বা একটা লিথাল ভাইরাস, কিন্তু আমরা যেহেতু একে নিয়ে আমাদের চলতে হবে, সুতরাং আমাদের ভয়ে বা আতঙ্কিত হলে চলবে না। আমাদেরকে জানতে হবে যে কি করলে আমরা এর থেকে ভালো থাকতে পারবো। সুতরাং আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। বলা হচ্ছে যে মাস্ক পরলে অনেক একটা বড় অংশ, লার্জ পার্সেন্টেজ চান্স কমে যায় আপনার কোভিড-19 আক্রান্ত হওয়া থেকে। দুটো জিনিস, একটা হচ্ছে মাস্ক, আর একটা হচ্ছে যে হাত ধোয়া, হ্যান্ড ওয়াশিং, সাবান দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। তো আমরা যদি এই দুটো প্র্যাকটিস করি তাহলে কিন্তু কোভিড-19 আক্রান্ত হওয়ার সম্ভাবনা সিংহভাগ কমে যায়। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে কোভিড-19 যারা আক্রান্ত হয় তাদের মধ্যে মোর দেন 80% কিন্তু মাইল্ড সিমটম অথবা অ্যাসিমটোমেটিক থাকে, যে তাদের কোনো সিমটম থাকে না, লক্ষণই প্রকাশ পাচ্ছে, তেমন কোনো লক্ষণই প্রকাশ পাচ্ছে না, বা খুব সামান্য লক্ষণ প্রকাশ পাচ্ছে। এবং এরা কিন্তু ভালো খারাপ দুটোই আছে। ভালো হচ্ছে যে তারা খারাপ হচ্ছে না, এটা একটা ভালো দিক, তারা অসুস্থ হয়ে পড়ছে না। আর খারাপের মধ্যে হচ্ছে যে এরা কিন্তু একেবারে নীরব বাহক হিসেবে পরবর্তীতে কাজ করছে। সেই দিকটা তো অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আমাদের আসলে যেটি বলছিলেন যে হাত ধুয়ে থাকা এবং শারীরিক দূরত্ব মেইনটেইন করা, এগুলোর কোনো বিকল্প নেই, এগুলো সর্বজন স্বীকৃত। এবং শারীরিক দূরত্ব 6 ফিট দূরত্ব থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এর কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ জানলাম আপনার কাছ থেকে আমরা। তাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ঘরে থাকুন, থাকুন নিরাপদে। ধন্যবাদ সবাইকে।